সুপ্রিয় শিক্ষার্থী, অনেকদিন বিরতি দিয়ে আজকে আমি আবার ক্লাসে উপস্থিত হয়েছি। তো আশা করি তোমরা ভালো আছো। খুব বেশি ভালো না হলেও মোটামুটিভাবে ঋতু উদযাপন করেছো আশা করি। আজকে আমি আলোচনার ধারাবাহিকতা ধরে আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি আমাদের অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আমি এখানে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় এখানে আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন ব্যয় এবং আয়। তো আজকে আমি প্রথম দিক থেকে ধরি, আমি প্রথমেই ধরি এখানে উৎপাদন কাকে বলে। এটা তোমরা অনেকেই জানো, তারপর আমি আবার একটু আলোচনা আনি। আমরা সাধারণত আসলে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলি। আর আমরা এও জানি যে মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, মানুষ কেবলমাত্র প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুর উপযোগ সৃষ্টি করতে পারে বা উপযোগ বাড়াতে পারে। তো এই থেকে আমরা অর্থনীতির ভাষায় এভাবে বলতে পারি যে অর্থনীতিতে উৎপাদন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত বস্তুর কোনো না কোনো উপযোগ সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে বিভিন্ন প্রকার উপযোগের কথা উল্লেখ করা যায়, যেমন রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সেবাগত উপযোগ, মালিকানা হস্তান্তরগত উপযোগ ইত্যাদি বিভিন্ন উপযোগের কথা বলা যায়। তা আমি উৎপাদনের আরেকটা উদাহরণ হিসেবে বলতে পারি যে যেমন বনের গাছ সরাসরি মানুষের কোনো উপকারে আসে না বা বনের গাছের সরাসরি কোনো উপযোগ নেই। বনের গাছ সংগ্রহ করে চেয়ার টেবিল বা অন্যান্য আসবাবপত্র তৈরি করলে তা মানুষের অনেক ব্যবহারিক কাজে লাগে। তো এক্ষেত্রে গাছের আসবাবপত্র হিসেবে পরিবর্তনের একটা গাছকে আসবাবপত্র হিসেবে পরিবর্তন করা হয়, এই প্রক্রিয়াকে কিন্তু উৎপাদন বলে। আধুনিক বাজারে অর্থনীতিতে উপযোগ সৃষ্টি হলেই তা উৎপাদন বলে কিন্তু গণ্য হয় না। উৎপাদন হতে হলে বা উৎপাদন হিসেবে বিবেচিত হতে হলে উপযোগের পাশাপাশি বাজার মূল্য বা বিনিময় মূল্য থাকতে হবে। বিনিময় মূল্য নেই অথচ উপযোগ সৃষ্টি করে এমন কিছুকে অর্থনীতিতে উৎপাদন বলে না। অতএব বিনিময় মূল্য আছে এমন জিনিসের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে অর্থনীতিতে উৎপাদন বলে। তাহলে আমরা পরিশেষে এভাবে বলতে পারি যে উৎপাদন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষ তার শারীরিক এবং মানসিক শ্রম প্রয়োগ করে উপযোগ সৃষ্টি করতে সক্ষম হয়। তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদন। এরপর এই অধ্যায়ে আমি আরেকটু আলোচনা করব উৎপাদন অপেক্ষক কাকে বলে। অপেক্ষক কাকে বলে আমরা আগেও জেনেছি, আমাদের দ্বিতীয় অধ্যায়ে সেখানে আমরা পড়েছিলাম অপেক্ষক কাকে বলে। তো আমি আবারও একটু আলোচনা সূত্রে সেখান থেকে আসবো, একটু খেয়াল করো তোমরা। দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক আকারে প্রকাশ করলে তাকে অপেক্ষক বলে। তো দুই বা ততোধিক চলকের মধ্যে এক্ষেত্রে দুটি চলক থাকে, এক্ষেত্রে একটি নির্ভরশীল চলক বা অধীন চলক এবং অপর চলকের মধ্যে থাকে স্বাধীন চলক। তো উৎপাদন করতে গেলে উপকরণ নিয়োগ করতে হয়, অর্থাৎ উৎপাদনের পরিমাণ কিন্তু নির্ভর করে উপকরণ নিয়োগের উপর। এখানে উপকরণ এবং উৎপাদন দুটো কথা বলেছি আমি, খেয়াল করো, উপকরণ এবং উৎপাদন। তো এক্ষেত্রে উপকরণ হচ্ছে স্বাধীন চলক, উপকরণের উপর যেহেতু উৎপাদন নির্ভর করে তাই উৎপাদন হচ্ছে নির্ভরশীল চলক বা অধীন চলক। তাই আমরা এভাবে বলতে পারি যে উপকরণ ও উৎপাদনের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করলে তাকে উৎপাদন অপেক্ষক বলে। তো উৎপাদন অপেক্ষকে তোমরা খেয়াল করো, আমি এখানে লিখেছি উৎপাদন অপেক্ষক লিখেছি যে কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল লেন্থ এল কে ও। তো আমরা পড়েছি যে
উৎপাদনের উপকরণ কিন্তু 4টি, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এটা আমরা জানি। তাই এখানে আমরা উৎপাদন অপেক্ষককে এভাবে প্রকাশ করেছি, কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ ল্যান্ড এল কে ও। এখানে কিউ দ্বারা উৎপাদনের পরিমাণ, কোয়ান্টিটি অফ প্রোডাকশন, এফ দ্বারা ফাংশন বা অপেক্ষকের চিহ্ন, ল্যান্ড হচ্ছে ভূমি, এল হচ্ছে লেবার বা শ্রম, কে হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, ও হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠন। তো এই উৎপাদন অপেক্ষক কিউ, এই উৎপাদন অপেক্ষকে কিন্তু কিউ হচ্ছে অধীন চলক এবং ল্যান্ড এল কে এবং ও হচ্ছে স্বাধীন চলক। এখানে খেয়াল করো যে একটি মাত্র অধীন চলক হলো, কিন্তু স্বাধীন চলক অনেকগুলো থাকায় এই অপেক্ষকটাকে আসলে চিত্রে রূপদান করতে অনেকটা অসম্ভব হয়ে যায়। তাই এখানে দুটি উপকরণের কথা বলা হয়, যে দুটি উপকরণ অথবা দুটি স্বাধীন চলক বিশিষ্ট উৎপাদন অপেক্ষক ব্যবহার হতে দেখা যায়। তাই আমি আবার নিচে লিখেছি, দেখো, সর্বাধিক প্রচলিত উৎপাদন অপেক্ষক হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। তো আমরা এখানে বলতে পারি যে ভূমি এবং সংগঠনকে উৎপাদনের স্থির উপকরণ হিসেবে বিবেচনা করা হয়, ফলে দুটি উপকরণ বিশিষ্ট উৎপাদন অপেক্ষক আমি এভাবে বলতে পারি, কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। এবং আমাদের সর্বাধিক প্রচলিত উৎপাদন অপেক্ষক, পরবর্তীতে আমরা যে কাজগুলো করব সেখানে খেয়াল করবো আমরা উৎপাদন অপেক্ষক বলতে লিখব কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। উৎপাদন অপেক্ষক অন্যান্য উপকরণ বলতে আমি এখানে ভূমি এবং সংগঠনের কথা বলছি। অন্যান্য উপকরণ, ভূমি এবং সংগঠন এগুলো স্থির থেকে উৎপাদনের পরিবর্তনশীল উপকরণ তথা শ্রম এবং মূলধন অর্থাৎ এল এবং কে এর উৎপাদনের বা কিউ এর মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করলে তাকে উৎপাদন অপেক্ষক বলে। তাহলে উৎপাদন অপেক্ষক কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, এটা ব্যাখ্যা দিতে গেলে কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ বা এখানে অধীন চলক, এফ হচ্ছে নির্ভরশীলতার সম্পর্ক বা অপেক্ষকের চিহ্ন, এল হচ্ছে শ্রম বা স্বাধীন চলক, কে হচ্ছে মূলধন স্বাধীন চলক। এখানে আবার দুই চলক বিশিষ্ট উপকরণ সম্বলিত অপেক্ষকের মধ্যে একটি নির্ভরশীল এবং একটি স্থির ধরে উৎপাদন অপেক্ষক গঠন করা যায়। অর্থাৎ অর্থনীতিতে আমরা এই ধরনের উৎপাদন অপেক্ষকও অনেক সময় ব্যবহার হতে দেখি, যেমন কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। এখানে আবার এইভাবেও দেখা হয়, কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। তো এই ক্ষেত্রে আবারও ব্যাখ্যাটা হবে, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে উৎপাদনের পরিমাণ, এফ হচ্ছে ফাংশনের চিহ্ন অপেক্ষকের চিহ্ন, এল হচ্ছে শ্রম যা পরিবর্তনশীল উপাদান, কে হচ্ছে মূলধন যা হচ্ছে স্থির উপাদান, কেন কে এর উপর একটা বার দেওয়া আছে। তোমরা খেয়াল করবে এইটার সাথে আবার পরবর্তী একটু মিল খুঁজে পাবে, পুরো ক্লাসটা যদি একটু খেয়াল করো। তো এই আলোচনার সূত্রে আমি এখানে চলে যাই, উৎপাদন অপেক্ষক কিন্তু আবার দুই প্রকার। উৎপাদন অপেক্ষক দুই প্রকার, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। খেয়াল করে আমি লিখেছি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, কে এর উপর একটা বার দেওয়া আছে, অর্থাৎ এখানে উৎপাদন অপেক্ষকের মতো আমি সেটা দেখিয়েছি। তো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক নামে দুটো উৎপাদন অপেক্ষক আছে। স্বল্পকাল এবং দীর্ঘকালে উৎপাদন অপেক্ষকের ধরন কিন্তু ভিন্ন ভিন্ন হয়, যেটা তোমরা সূত্রের মধ্যে দেখেই বুঝতে পারছো। স্বল্পকালে উৎপাদনে কোনো না কোনো ব্যয় স্থির থাকে। আবার বলছি, স্বল্পকালে উৎপাদনে কোনো না কোনো ব্যয় স্থির থাকে, অর্থাৎ স্বল্পকালে উৎপাদনে ব্যবহৃত উপকরণসমূহের মধ্যে কোনো না কোনো উপকরণ স্থির থাকে, কিন্তু দীর্ঘকালে সকল ব্যয় অর্থাৎ উৎপাদনে ব্যবহৃত সকল ব্যয় উপকরণ পরিবর্তনযোগ্য। তো এই আলোচনার ভিত্তিতে আমি প্রথমে আসি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালে সকল উপাদান পরিবর্তন করা সম্ভব হয় না। সকল উপাদান পরিবর্তনশীল
সকল উপাদান পরিবর্তনশীল বৈশিষ্ট্যের হতে হলে দীর্ঘকালের প্রয়োজন হয়, অর্থাৎ স্বল্পকালে অন্তত একটি উপাদান স্থির থাকে। তো আমি এখানে এটা সূত্রের মাধ্যমে লিখেছি কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, কে এর উপর একটা বার দেওয়া আছে, অর্থাৎ শ্রম হচ্ছে পরিবর্তনশীল। আর বা সূত্র ব্যাখ্যাটা আমি যদি দিয়ে এখানে কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, এফ হচ্ছে ফাংশনের চিহ্ন বা অপেক্ষকের চিহ্ন, এল হচ্ছে শ্রম বা পরিবর্তনশীল উপাদান, কে এর উপর একটা বার দেওয়া আছে, কে হচ্ছে মূলধন বা স্থির উপাদান। পরবর্তীতে আসি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক এটা দীর্ঘকাল বলতে আমরা এমন একটি সময়কে আসলে বুঝি যে সময়ের মধ্যে আসলে কোনো ফার্ম শিল্পে প্রবেশ বা পুরাতন কোনো ফার্ম শিল্প ত্যাগ করতে পারে না, এমন একটা সময়কে আমরা দীর্ঘকাল বলি। তো দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য। যে উৎপাদন অপেক্ষকের সকল উপকরণ পরিবর্তনশীল তাকে কিন্তু দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। তো দুটি উপকরণ এখানে কে এবং এল দুটি উপকরণ দেওয়া আছে। তো আমি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। এক্ষেত্রে ব্যাখ্যা যদি বলি, কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, এফ হচ্ছে ফাংশনের চিহ্ন বা অপেক্ষকের চিহ্ন বা নির্ভরশীলতা সম্পর্ক প্রকাশ করে বলা যায়, এল হচ্ছে শ্রম পরিবর্তনশীল, কে হচ্ছে মূলধন সেটাও হচ্ছে পরিবর্তনশীল। তো এই দুটোই পরিবর্তনশীল বলে এটা একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। আমি আর একটু আলোচনায় যদি যাই, আমাদের উৎপাদন বিধি নিয়ে একটু আলোচনা করব। স্বল্পকালে কিন্তু উৎপাদন বিধিকে 3 ভাগে ভাগ করে, আবার বলছি স্বল্পকালে উৎপাদন বিধিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, এবং আমার সর্বশেষ হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন বিধির নামকরণের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন কথাটি কিন্তু বারবার ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে প্রান্তিক উৎপাদনের পরিমাণ দ্বারা উৎপাদনের পরিবর্তনের হার বা মাত্রা জানা যায়। তো এই 3টি বিধি ব্যাখ্যা করতে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখার সাহায্য নেওয়া হয়। আবার বলছি, এই 3টি বিধি ব্যাখ্যা করতে আমরা মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন রেখার সাহায্য নিব। তাই এই দুইটি সম্পর্কে আগে আমাদেরকে ধারণা নেওয়া যায়। তো এই দুটি জিনিস ব্যাখ্যা করতে হলে আমরা এখানে মাঝখানে আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে গড় উৎপাদন। তো আমি যদি আরেকটু ব্যাখ্যা করি যে আমরা এখানে উপকরণ নিয়োগের ফলে প্রাপ্ত বস্তুগত উৎপাদনকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায় বলতে পারি। এক্ষেত্রে হচ্ছে মোট উৎপাদন, ইংলিশে বললে টোটাল প্রোডাকশন, সংক্ষেপে বলবো টিপি, কেননা আমরা পরবর্তীতে পুরোটা না বলে টিপি ব্যবহার করব, টিপি কথাটা ব্যবহার করব। গড় উৎপাদন, অ্যাভারেজ প্রোডাকশন, সংক্ষেপে বলবো এপি। সর্বশেষ হচ্ছে প্রান্তিক উৎপাদন, ইংলিশে বলবো মার্জিনাল প্রোডাকশন, সংক্ষেপে বলবো এমপি। তো আমার এই বিষয়টাই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। তো প্রথমেই আসি মোট উৎপাদন কাকে বলে, বা টিপি, টোটাল প্রোডাকশন। অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণের নিয়োগের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের পরিবর্তনগুলোর সমষ্টি হচ্ছে মোট উৎপাদন। মনে করি অন্যান্য উপকরণ স্থির অবস্থায়, এখানে ফাংশন অফ এল বা এল একটা মাত্র উপকরণ। এক্ষেত্রে শ্রমের বিভিন্ন একক নিয়োগ করে যে বস্তুগত উৎপাদন পাওয়া যায় তার সমষ্টিকে কিন্তু শ্রমের মোট উৎপাদন বলে। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় একক শ্রম নিয়োগ করলে যথাক্রমে 10 একক, 8 একক ও 6 একক উৎপাদন পাওয়া যায়। এক্ষেত্রে শ্রমের মোট উৎপাদন হবে 10 + 8 + 6 অর্থাৎ 24 একক। তোমরা এই বিষয়গুলো একটু বইতে খেয়াল করলে, বইতে পড়লে বুঝতে পারবে, এগুলো সব বইয়েরই বিষয়, বইয়ের ভাষায় লেখা আছে। পরবর্তী হচ্ছে গড় উৎপাদন। গড় উৎপাদন হচ্ছে অন্যান্য উপকরণ স্থির রেখে একটি নির্দিষ্ট উপকরণের পরিবর্তনের ফলে
পরিবর্তিত বিভিন্ন একক থেকে যে মোট উৎপাদন পাওয়া যায় তাকে উপকরণের সংখ্যা দিয়ে ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়। তো আমরা এইভাবেও সূত্রটা দিতে পারি, অর্থাৎ সূত্র হচ্ছে APL হচ্ছে Q/L, Q হচ্ছে উৎপাদনের পরিমাণ, L হচ্ছে শ্রম, অথবা উৎপাদনের পরিমাণকে শ্রমের নিয়োগ দ্বারা ভাগ দিলেও কিন্তু আমরা গড় উৎপাদন পেতে পারি। তাহলে সূত্র থেকেও আমি সংজ্ঞাটা নিয়ে আসতে পারি। সবশেষ হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন, মার্জিনাল প্রোডাকশন বা এমপি। আমরা এমপি কথাটাই বেশি ব্যবহার করব এখানে। মার্জিনাল কথাটা আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পেয়েছিলাম, এখন আবার আসছি। সেই মার্জিনাল বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। মার্জিনাল বললে একটা অতিরিক্ত কথা চলে আসে বা এডিশনাল কথাটা চলে আসে। তো প্রান্তিক উৎপাদন কাকে বলে একটু বলি। উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের ক্ষেত্রে যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক উৎপাদন বলে। অর্থাৎ এভাবেও বলতে পারে আবার এক একক অতিরিক্ত শ্রম নিয়োগ করলে, খেয়াল করবে এডিশনাল কথাটা বা অতিরিক্ত কথাটা চলে আসছে। এক একক অতিরিক্ত শ্রম নিয়োগ করলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে শ্রমের প্রান্তিক উৎপাদন বলে। তো আমি সূত্র এখানে দিয়েছি, খেয়াল করো। MPL সমান মার্জিনাল প্রোডাকশন অফ লেবার ইজ ইকুয়াল টু ডেল কিউ ডিভাইড বাই ডেল L ডেল দ্বারা পরিবর্তন বোঝায়। তো এখানে আমি সূত্রের ব্যাখ্যা দিতে পারি। MPL হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদন, ডেল কিউ হচ্ছে মোট উৎপাদনের পরিবর্তন, ডেল এল হচ্ছে শ্রমের পরিবর্তন। তো আমি এখানে এভাবেও বলতে পারি, একটা উদাহরণ নিতে পারি। তোমাদের জন্য একটা উদাহরণ আমি এখানে এড করি। আমি বলতে পারি যে মনে করো 3 একক শ্রমে মোট উৎপাদন হচ্ছে 24 একক। আবার আরও 1 একক শ্রম নিয়োগ করলে, অর্থাৎ আমি বলি 3 একক শ্রমে মোট উৎপাদন হচ্ছে, অর্থাৎ L টিপি মোট উৎপাদন, টোটাল প্রোডাকশন বললাম বা কিউ বলা যায়। 3 একক শ্রমে মোট উৎপাদন হচ্ছে 24 একক। আবার 1 একক অতিরিক্ত 1 একক শ্রম নিয়োগ করলে, অর্থাৎ 4 একক শ্রম নিয়োগ করলে মোট উৎপাদন হয় 30 একক। দেখা যাচ্ছে এখানে একটা পরিবর্তন আসছে, এখানে একটা পরিবর্তন আসছে। তাহলে আমি এখানে বলতে পারি শ্রমের প্রান্তিক উৎপাদন বা MPL আসে, এখানে অতিরিক্ত আসে 6 একক। এখানে পরিবর্তন অতিরিক্ত 1 একক নিয়োগ করার ফলে আমার কিউ আসে এখানে 6 একক। তো এইভাবেও বলতে পারি ডেল কিউ সমান 30 - 24 ইজ ইকুয়াল টু 6, ডেল এল সমান 4 - 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে MPL সমান ডেল কিউ ডিভাইড বাই ডেল এল ইজ ইকুয়াল টু 6 ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু 6 একক। তাহলে এই হচ্ছে আমার প্রান্তিক উৎপাদন সূত্র থেকে প্রান্তিক উৎপাদন বের করার নিয়ম। তো আজকে আমরা অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথমে আসলাম উৎপাদন কাকে বলে, উৎপাদন অপেক্ষক কাকে বলে, বিভিন্ন উৎপাদন অপেক্ষকগুলো কীরকম সেটা দেখলাম। তারপরে উৎপাদন অপেক্ষক আবার 2 প্রকার নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। সেখান থেকে আবার আমরা উৎপাদন বিধি নিয়ে আলোচনা করেছিলাম। উৎপাদন বিধি 3 প্রকার সেটা দেখেছিলাম। সে উৎপাদন বিধি আলোচনা করতে গিয়ে আমরা আবার আরেকটা বিষয় আলোচনা করেছিলাম, সেখানে হচ্ছে উৎপাদন 3 প্রকার, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, সেক্ষেত্রে সূত্র সহ আমরা দেখেছি। তো আজকে আমার আলোচনা এই পর্যন্ত। আগামী দিন আমরা এই আলোচনার উপর ভিত্তি করে সামনের দিকে অগ্রসর হব। আমি আজকে যে আলোচনাগুলো করেছি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে এবং বইয়ের সাথে মিলিয়ে পড়বে। তো আজ এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো শেষ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।